Hello viewers, Assalamu alaikum. I am Dr. Farida Yasmin, Associate Professor of Pathology. Please welcome to my class at Axis Medical School. প্রথমে আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জ্ঞাপন করব এই অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। তারপরে ধন্যবাদ দেব আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্যাথোলজি স্টুডেন্টস যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছে। তো এই প্যাথোলজি ক্লাসটি আমি মূলত অ্যারেঞ্জ করেছি যারা প্যাথোলজি সম্পর্কে জানতে চায়, জ্ঞান অর্জন করতে চায় এবং যারা প্যাথোলজির সামনে পরীক্ষা আছে, প্যাথোলজি সম্পর্কে যাদের অনেক গভীরে নলেজ জানতে হবে। তো প্যাথোলজি আসলে অনেকের কাছে একটা কঠিন বিষয় বলে মনে হয়, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট প্যাথোলজি স্টুডেন্টস যারা সেকেন্ড প্রফ পাস করেছে এবং প্যাথোলজি ক্লাসে জয়েন করেছে, পরবর্তীতে তারা থার্ড প্রফ পরীক্ষায় প্যাথোলজি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাছাড়া পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস যারা বিভিন্ন রেসিডেন্সি এবং এফসিপিএস পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য প্যাথোলজি সাবজেক্টটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এমসিকিউ বেসড কোশ্চেন আসে। তাছাড়াও প্যাথোলজি বিষয়টি একজন এমবিবিএস ডক্টরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তো আমি এই প্যাথোলজি জানার জন্য, বোঝার জন্য এই প্রথম ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, এই ক্লাসে আমি প্যাথোলজি সম্পর্কে আমি একটা বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং প্যাথোলজি কিভাবে পড়তে হবে সেটা সম্পর্কেও আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি যে প্যাথোলজি শব্দটার অর্থ কি। এখানে লেখা দেখা যাচ্ছে যে প্যাথোস মিনস সাফারিং, আর লজস মানে আমরা জানি জ্ঞান বা স্টাডি করাটাকে বলা হয় লগস। অর্থাৎ প্যাথোলজি মানে হচ্ছে স্টাডি অফ সাফারিংস অথবা স্টাডি অফ ডিজিজ। এই প্যাথো শব্দটা আমরা বিভিন্নভাবেই ব্যবহার করে থাকি, যেমন প্যাথোলজি, এটা তো আমরা জানলাম স্টাডি অফ সাফারিং। প্যাথোজেন, এখানে সেই এজেন্টটাকে বোঝানো হচ্ছে, সেটা ইনফেকশাস এজেন্ট হতে পারে অথবা ইনঅ্যানিমেট এজেন্ট হতে পারে, যেটা কিনা ডিজিজ তৈরি করে, সেটাকে আমরা বলি প্যাথোজেন। তাছাড়াও প্যাথোজেনেসিস, এই শব্দটিতেও আমরা প্যাথো শব্দটা পাবো। এখানে এই প্যাথোজেনেসিস মানে বোঝাচ্ছে যে কিভাবে ডিজিজ প্রসেসটা তৈরি হয়। তো প্যাথোলজির একটা ডেফিনেশন আমরা স্ট্যান্ডার্ড বইয়ে দেখি, সেটা হচ্ছে pathology is a study of the structural, biochemical and functional changes in cells, tissues and organs that underlie disease. অর্থাৎ আমরা প্যাথোলজির মানে বুঝতে পারবো যে ডিজিজ হলে বা রোগাক্রান্ত হলে একটা বডির যে অর্গান আছে, সেই অর্গানের যে টিস্যু আছে, টিস্যুতে কম্পোজিশন হচ্ছে সেল, এই সেল, টিস্যু এবং অর্গানের স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল এবং যে ফাংশনাল চেঞ্জগুলো হয়, সেগুলোকেই আমরা যে বিষয়ে নলেজ অর্জন করব, যে বিষয়ে স্টাডি করব, সেটাই হচ্ছে প্যাথোলজি। তো এমবিবিএস স্টুডেন্ট যারা প্যাথোলজি এখন নতুন ক্লাস করছো বা নতুন এসেছো, তারা ইতিমধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং হিস্টোলজি এই সাবজেক্টগুলো তোমরা পড়ে এসেছো। তো এই সাবজেক্টগুলোতে তোমরা জেনেছো যে কিভাবে হিউম্যান বডিতে নর্মাল এনভায়রনমেন্টে, অর্থাৎ নর্মাল পরিবেশে, কোনো রোগাক্রান্ত না হলে স্বাভাবিক পরিবেশে হিউম্যান বডিতে অর্গানগুলো কিভাবে কাজ করে, সেলসগুলো কিভাবে ফাংশন করছে, কিভাবে হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে। কিভাবে হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে। তো আমরা প্যাথোলজিতে জানবো যে যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, যখন ডিজিজ তৈরি হয় বডিতে, তখন কি কি সেল, টিস্যু এবং অর্গানে কি কি চেঞ্জ হয়, সেটাই আমরা প্যাথোলজিতে জানতে পারবো। এখন আমরা বিভিন্ন সাবজেক্টে, আমাদের সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্টে আমাদের অনেক পায়োনিয়ার, অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যারা এই সাবজেক্টগুলোকে প্রচারে, প্রসারে এবং এই সাবজেক্টগুলোকে ডেভেলপ করার ব্যাপারে তাদের অনেক অবদান রয়েছে। তো প্যাথোলজিতেও আমরা অনেক সায়েন্টিস্ট আছেন যাদের অবদান অনস্বীকার্য। আমি এখানে কয়েকজনের ছবি তোমাদের একটু দেখাবো। জাস্ট তারা অনেক পরিশ্রম করে তারা এই প্যাথোলজি সাবজেক্টটাকে তারা ডেভেলপ করেছেন, যার কারণে আজকে আমরা ডিজিজকে ডায়াগনোসিস করাতে আমাদের অনেক সহজ হয়েছে। যেমন পল আর্লিক, ইনি একজন নোবেল প্রাইজ পেয়েছেন ইনি। তো আমরা জানি যে আমরা ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে অর্গানিজম দেখার জন্য আমরা বিভিন্ন স্টেইনিং টেকনিক অ্যাপ্লাই করি, গ্রাম স্টেইন, অ্যাসিড ফাস্ট, ব্যাসিলার স্টেইন তোমরা জানো। তাছাড়া আমরা বিলিরুবিন ইউরিনে দেখার জন্য আমরা বিভিন্ন রকমের টেস্ট করি। তো এই টেস্টগুলো ইনি আবিষ্কার করেছেন। তারপরে জর্জ এন্ড পেপানিকুলোর নাম তো খুবই ইম্পর্টেন্ট, কারণ সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য সারা ওয়ার্ল্ডে একটা স্ক্রিনিং টেস্ট প্রচলিত, সেটা হচ্ছে প্যাপসিসমিয়ার টেস্ট। এই প্যাপসিসমিয়ার টেস্ট এই জর্জ এন্ড পেপানিকুলো ইনি আবিষ্কার করেছেন।
তারপরে আসি জিওভান্নি মর্গেনি। আমরা এনার নাম অত্যন্ত ইম্পর্টেন্ট প্যাথোলজিতে, কারণ উনি ডিজিজের সাথে উনি কোরিলেট করেছেন পোস্টমর্টেম এক্সামিনেশন করে করে উনি ডিজিজের বিভিন্ন কারণ এবং ডিজিজের মরফোলজিক্যাল যে চেঞ্জগুলো সেগুলো উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তারপরে হচ্ছে জন হান্টার, ইনি হচ্ছে প্যাথোলজিক্যাল মিউজিয়াম কিভাবে তৈরি করতে হয় সেটার প্রণেতা। তারপরে কার্ল ল্যান্ডস্টাইনার, আমরা জানি যে ব্লাড গ্রুপের যে যে সূত্রগুলো যিনি আবিষ্কার করেছেন, ব্লাড গ্রুপিং এর যে গ্রুপগুলো, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। তারপরে রুডলফ ভার্কো, তিনি হচ্ছে সেল ইনজুরি হয় অথবা সেলে যে আক্রান্ত হলে ডিজিজগুলো হয় সেগুলো ইনি আবিষ্কার করেছেন। তো এই পায়োনিয়ার ব্যক্তিগুলোকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এবং তাদের যে অবদানগুলো আছে প্যাথোলজি ডেভেলপমেন্টে সেটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আসি, এই যে প্যাথোলজি আমরা পড়তে গেলে একটা ভাস্ট একটা সাবজেক্ট প্যাথোলজি, হোল বডি, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অর্গানেই ডিজিজ আক্রান্ত হয়। তো এই প্যাথোলজিকে আমরা কি করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি। এটা এমবিবিএস স্টুডেন্টরা ইতিমধ্যেই তোমরা জেনে ফেলেছো যে আমরা জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি এই দুটো ভাগে আমরা করি, পরীক্ষাও আমরা দুটো ভাগেই দেই। তো জেনারেল প্যাথোলজিতে আমরা কি জানবো, সেটা হচ্ছে বেসিক রিয়াকশনস অফ সেলস এন্ড টিস্যু টু abnormal stimuli that underlie all diseases। অর্থাৎ ডিজিজ হলে প্রথমে আমরা জানি, আমরা প্রথমে দেখি কি একটা পেশেন্টের জ্বর এসেছে, তো জ্বর হয়েছে মানে তার একটা অর্গান আক্রান্ত হয়েছে, আর সেই অর্গানে কিছু টিস্যু আছে এবং সেই টিস্যুগুলোর মেইন কম্পোজিশন হচ্ছে সেল। অর্থাৎ আমাদের বডির যে স্ট্রাকচারাল ইউনিট সেল, এই সেলে কি পরিবর্তন হয় সেটা জানবো আমরা জেনারেল প্যাথোলজি পড়ার মাধ্যমে। আর সিস্টেমিক প্যাথোলজিতে আমরা পড়বো যে স্পেসিফিক রেসপন্স অফ স্পেশালাইজড অর্গানস অর টিস্যুস টু ডিজিজ। অর্থাৎ ডিজিজ হলে একটা অর্গানে, যেমন রেসপিরেটরি সিস্টেম বা ইউরিনারি সিস্টেম অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিজিজগুলো হলে কি করে এক একটা সিস্টেম আক্রান্ত হয় এবং কিভাবে তারা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় বা তাদের রেসপন্স কি হয় সেটাই আমরা জানবো সিস্টেমিক প্যাথোলজিতে। অর্থাৎ আমরা প্যাথোলজিকে দুটো ভাগে ভাগ করেছি, জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি। আচ্ছা, এখানে আমি বলেছি যে প্যাথোলজি জানতে হলে প্রথমে আমাকে বডির যে স্ট্রাকচারাল ইউনিট সেল, এই সেলের ভিতরে যে পরিবর্তনটা হয় সেখান দিয়েই ডিজিজটা শুরু হয় এবং শেষ হয়। ডিজিজটা যখন সেল আক্রান্ত হয়, তারপরে কতগুলো সেল মিলে একটা টিস্যু হয়, তারপরে টিস্যুটা আক্রান্ত হয়, কতগুলো টিস্যু মিলে একটা অর্গান তৈরি হয়, অর্গানটা আক্রান্ত হয় এবং একটা সময় সমস্ত শরীর অর্থাৎ হোল বডি ডিজিজ আক্রান্ত হয়। তখনই পেশেন্টের ভিতরে সাইন সিমটম বা লক্ষণ উপসর্গ তৈরি হয়। তার মানে কি, ডিজিজটা শুরু হলো কোথা থেকে? সেল থেকে। তো আমি এখানে একটা সেলের হিস্টোলজিক্যাল পিকচার আমি তোমাদের দেখাচ্ছি। যেমন সেলের ভিতরে আমরা জানি অনেক রকমের অর্গানেলস থাকে। একটা হিউম্যান বডির স্ট্রাকচারাল ইউনিট যেহেতু সেল, তাহলে হিউম্যান বডিতে যা যা ফাংশন হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলে সেই কাজগুলো করার জন্য অর্গানেলস অর্থাৎ তার পার্টসগুলো রয়ে গিয়েছে। যেমন মাইটোকন্ড্রিয়া, তোমরা জানো যে এটা পাওয়ার হাউস অফ সেল, এখানে এটিপি তৈরি হয়। তারপরে আছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, এখানে প্রোটিন তৈরি হয়, স্টেরয়েড তৈরি হয়। তারপরে হচ্ছে লাইসোজোম, তারপরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, রাইবোজোম আছে। বিভিন্ন পার্টস গুলো সেলের বিভিন্ন রকমের ফাংশন করছে, সেলের হোমিওস্ট্যাসিস মেনটেন করছে। তো এই সেলগুলো মিলেই টিস্যু তৈরি হয় এবং টিস্যু মিলে কতগুলো টিস্যু একত্র করে একটা অর্গান তৈরি হয় এবং কতগুলো অর্গান একসাথে হয়ে হিউম্যান বডিতে তৈরি করেছে। তো এখানে আমরা বিভিন্ন রকমের সেলের ছবি দেখতে পাচ্ছি। যেমন ব্লাড সেল, ব্লাডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আরবিসি, এটা হচ্ছে একটা নিউট্রোফিল, এটা হচ্ছে একটা মোনোসাইট বা ব্লাডের বিভিন্ন সেলগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে স্কিনে আমরা স্কোয়ামাস সেল দেখি। বোনসে আমরা জানি বোনসের অস্টিওব্লাস্ট সেল আছে, তো বোনসের একটা সেল আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেমন জিআইটিতে মেইন যে লাইনিং এপিথেলিয়াল সেল, কলামনার এপিথেলিয়াল সেল এবং ফাঁকে ফাঁকে গবলেট সেল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে মাসেল সেলগুলো, এরপরে স্কেলিটাল মাসেল সেল, স্মুথ মাসেল সেল এবং নিউরন। অর্থাৎ এক একটা অর্গানে তার কাজের ধরন অনুযায়ী সেলগুলোকে এক একভাবে তৈরি করা হয়েছে এবং সেলগুলোর ফাংশনগুলোও এক এক রকমের আছে। তার অর্গানের যে নির্দিষ্ট ফাংশনটা সে ওভাবে করার জন্য সে সেভাবেই তৈরি হয়েছে।
তো নর্মাল হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য বডিতে, নর্মালি এনভায়রনমেন্টে বডিকে মেনটেন করার জন্য এই সেলগুলো প্রত্যেকে একটা সুন্দর একটা ইন্টিগ্রিটি মেনটেন করছে এবং তারা একটা নর্মালি তারা ফাংশন করছে। এখন প্যাথোলজিতে আমরা জানবো এই যে ইন্ডিভিজুয়াল সেলগুলো এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে এই সেলের ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে এবং কেন পেশেন্ট ডিজিজ ডেভেলপ করছে, এগুলো আমরা জানতে পারবো। তো এখন আসি, এই যে সারা শরীরে অনেক রকমের ডিজিজ আছে, এই ডিজিজগুলোকে আমরা কিভাবে পড়বো, অর্থাৎ এতগুলো ডিজিজ আমরা কিভাবে মনে রাখবো, এতগুলো ডিজিজকে মনে রেখে আমরা কিভাবে পেশেন্টকে আমরা চিকিৎসা করব। তো সেটা জানার জন্য ডিজিজ স্টাডি করার যে প্রসেস সেটাকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। তো এই ভাগগুলো আমরা, এই তথ্যগুলো আমরা নিয়েছি রবিস প্যাথোলজি। তো আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা প্যাথোলজি যারা সামনে প্রব পরীক্ষা দিবে তাদেরকে বলছি যে তোমরা অনেক রকমের বই পড়তে পারো প্যাথোলজি বোঝার জন্য, অথবা তোমরা ইন্টারনেট থেকেও তোমরা নলেজ গেইন করতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে যে আমরা রবিস প্যাথোলজি এই একটা বই আমরা বারবার করে পড়বো, এবং এই বইয়ের ভিতরে যে ব্ল্যাক হেডলাইন্সগুলো আছে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এগুলো শুধুমাত্র তোমাদের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার জন্য না, যারা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশন দিবে, রেসিডেন্সি পরীক্ষা দিবে, তাদেরকেও তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলোকে ধরে ধরেই অনেক এমসিকিউ কোশ্চেন করা হয়। যেমন আমি যদি একটা কোশ্চেন উদাহরণ দিই যে হোয়াট আর দ্য কজেস অফ সেল ইনজুরি। তো রবিন্সের যে 7টা কজ আছে, এই 7টা কজে আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে, লিখতে হবে, এর বাইরে সবগুলো ফলস অ্যান্সার হবে। তো এই জন্য প্রত্যেকটা রবিস প্যাথোলজি, প্রত্যেকটা ব্ল্যাক হেডলাইন্স, প্রত্যেকটা ডেফিনিশন এবং প্রত্যেকটা কজ যেগুলো দেওয়া আছে বোল্ড অক্ষরে, সেগুলো খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এবং যারা প্রব পরীক্ষা দেবে তাদেরকে বলবো তোমরা বারবার রবিস প্যাথোলজি করো, অন্য অনেক বেশি সোর্স থেকে পড়লে পড়াকে মেমোরাইজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই রবিন্সেই এই ডিজিজ প্রসেস, ডিজিজকে স্টাডি করার একটা সূত্র বা একটা থিওরি দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা 4টা স্টেপে ফলো করে ডিজিজকে স্টাডি করব। প্রথম স্টেপ হচ্ছে ইটিওলজি, অর্থাৎ আমরা যদি একটা ডিজিজ সম্পর্কে জানতে চাই, প্রথমে আমরা জানবো ওই ডিজিজটার কজগুলো কি কি আছে। সেকেন্ড স্টেপে আমরা জানবো প্যাথোজেনেসিস, অর্থাৎ কিভাবে কি মেকানিজমে ওই ডিজিজটা হচ্ছে। থার্ড স্টেপে আমরা জানবো মলিকুলার এবং মরফোলজিক চেঞ্জেস, অর্থাৎ সেলুলার লেভেলে, টিস্যু লেভেলে অথবা অর্গান লেভেলে কি কি মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে যার কারণে ডিজিজগুলো হচ্ছে। এবং সবার শেষে আমরা জানবো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ এই যে মরফোলজিক্যাল চেঞ্জ হলো টিস্যুতে, অর্গানে, সেলে, এর কারণে পেশেন্টের কি কি সাফারিংস হচ্ছে, পেশেন্ট কি কি লক্ষণ উপসর্গ হচ্ছে। তো এগুলো জানার পরে আর কি বাকি থাকে, সেটা হচ্ছে চিকিৎসা। তো সেটা আমরা মেডিসিনে পড়বো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4টা স্টেপ লেডার প্যাটার্ন যদি আমরা ফলো করি, ডিজিজ প্রসেস স্টাডি করি, তাহলে আমরা মেডিসিনের বেসিসটাই আমাদের পড়া হয়ে যাবে। আমরা পরবর্তীতে পেশেন্টকে চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। আমরা একটা নিমোনিক মনে রাখবো, ইপিএমসি, অর্থাৎ etiology, pathogenesis, molecular and morphologic changes, and clinical manifestations of disease. এখন আসো ইটিওলজি বা ডিজিজের কজ বলতে আমরা আসলে কিভাবে বা কোন জিনিসগুলোকে বুঝতে চাই বা বুঝবো। সেটা হচ্ছে ডিজিজের যে যখন ডিজিজটাকে আমরা জানি, অর্থাৎ ইফ দ্য কজ অফ এ ডিজিজ ইজ নোন দেন ইট ইজ কল্ড প্রাইমারি ইটিওলজি। আমরা জানি যে বডিতে অনেক রকমের, হাজার রকমের ডিজিজ আছে, সব ডিজিজের কজ এখনো আমরা আবিষ্কার করা যায়নি। তো যেগুলো কজ আমরা ডেফিনেটলি জানি, যেমন ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অথবা অটোইমিউন ডিজিজ, অথবা জেনেটিক ডিজিজ, যেগুলোর আমরা কজ একেবারে ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পেরেছি, তাদেরকে আমরা বলি প্রাইমারি ইটিওলজি। আর কিছু কিছু ডিজিজের যেমন এখনো কোনো কারণ জানা যায়নি, সেগুলোকে আমরা বলি ইডিওপ্যাথিক ডিজিজ। তাহলে আমরা বললাম যে প্রাইমারি ইটিওলজি মানে হচ্ছে যে ডিজিজটা কজটা আমরা জানি, ইটিওলজি আমরা জানি, আর ইডিওপ্যাথিক মানে হচ্ছে যে ডিজিজটা এখনো কোনো কারণ জানা যায়নি বা আবিষ্কৃত হয়নি। আচ্ছা, এখন হচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টরগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনেটিক এবং অ্যাকোয়ার্ড। তো জেনেটিক ডিজিজ সম্পর্কে আমি তোমাদের আলাদা ক্লাস নিব। তো এই জেনেটিক ডিজিজ মানে কি, যে জন্মগতভাবেই বা বংশ পরম্পরায় আমরা যে ডিজিজগুলো আক্রান্ত হই সেগুলোকে বলা হচ্ছে জেনেটিক ডিজিজ। আর অ্যাকোয়ার্ড ডিজিজগুলো কি, যেগুলো আমার জিনের মধ্যে নাই, আমার বংশে নাই, ফ্যামিলিতে নাই, কিন্তু পরবর্তীতে আমি সেগুলো অর্জন করেছি, অ্যাকোয়ার করেছি, যেমন ইনফেকশাস ডিজিজ, নিউট্রিশনাল ডিজিজ, কেমিক্যাল ফিজিক্যাল এজেন্ট দ্বারা যে ডিজিজগুলো হয় সেগুলোকে আমরা বলছি অ্যাকোয়ার ডিজিজ।
আচ্ছা, এখন আসি ডিজিজ স্টাডি করার যে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস। এটা হচ্ছে মেকানিজম থ্রু হুইচ দ্য কজ অপারেটস টু প্রডিউস দ্য প্যাথোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অর স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অ্যাবনর্মালিটিস। অর্থাৎ যে মেকানিজমে ডিজিজটা হয়ে ডিজিজের যে স্ট্রাকচার, অর্গান বা সেলে যে অ্যাবনর্মালিটিস গুলো তৈরি করেছে, সেগুলোকে আমরা বলি প্যাথোজেনেসিস। প্রত্যেকটা জিনিস যেমন কিভাবে ডিজিজ ডেভেলপ করে সেটাকেই আমরা বলি প্যাথোজেনেসিস। তারপরে আমরা আরেকটা স্টেপ ফলো করে ডিজিজ স্টাডি করতে গিয়ে, সেটা হচ্ছে মরফোলজিক চেঞ্জ। মরফোলজিক চেঞ্জকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো the structural alterations in cells or tissues that occur following the pathogenetic mechanism। অর্থাৎ আমরা বলি প্রথমে প্যাথোজেন বা ডিজিজের যে ইটিওলজিক্যাল এজেন্ট সেটা আমার বডিতে ঢুকলো, তারপরে ঢোকার পরে সে একটা পদ্ধতি অবলম্বন করলো, যে পদ্ধতিতে সে যে আমাদের টিস্যু বা অর্গানগুলোকে আক্রান্ত করলো, এবং পরবর্তীতে কি হবে, তার এই যে তাকে টিস্যুকে আক্রান্ত করার কারণে তার ওই টিস্যুতে কিছু চেঞ্জ হয়। সেই চেঞ্জগুলো আমরা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। কিছু চেঞ্জ আমরা খালি চোখে দেখতে পারি, যেগুলোকে বলা হয় গ্রস মরফোলজিক চেঞ্জ। কিছু চেঞ্জ আবার আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে প্রসেস করে দেখতে হয়, সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ। অর্থাৎ এই যে গ্রস মরফোলজিক চেঞ্জ এবং মাইক্রোস্কোপিক চেঞ্জ অফ সেল, টিস্যু অ্যান্ড অর্গান, এই সবগুলো মিলেই একটা মরফোলজিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই ডিজিজ আক্রান্ত অর্গানে। আচ্ছা, এবং সবার শেষে এই যে মরফোলজিক্যাল চেঞ্জগুলো হলো, সেটা হতে পারে গ্রস অথবা মাইক্রোস্কোপিক। এগুলির কারণে বডিতে, টিস্যুতে বা হোল বডিতে কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো, কিছু ম্যানিফেস্টেশন বা লক্ষণ, উপসর্গ, সাইন্স অ্যান্ড সিমটমস আমরা দেখতে পারবো। তো যেমন আমরা যদি উদাহরণ দেই, যে পেইন, টেম্পারেচার, তারপরে হচ্ছে ভমিটিং, জন্ডিস, ডায়রিয়া, এই যে বিভিন্ন রকমের লক্ষণ উপসর্গগুলো বডিতে হয়, তো এগুলো কি আমরা বলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। তো তাহলে আমরা যদি সামারি করি তাহলে আমরা বলতে পারবো যে একটা ডিজিজকে স্টাডি করতে গেলে আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। এটা হচ্ছে ইটিওলজি, প্যাথোজেনেসিস, মরফোলজিক চেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স। আমি যদি একটা এখানে এক্সাম্পল দেই, মনে করো আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে আমি সেল ইনজুরি এই টপিকটা পড়াবো। তো সেল ইনজুরি মানে কি? সেলের ডিজিজ। সেলের ডিজিজকে আমরা সেলুলার ডিজিজ না বলে আমরা সেল ইনজুরি বলে থাকি। তো এই সেল ইনজুরি আমরা পড়তে গেলে আমরা প্রথমে সেল ইনজুরির কজগুলো সম্পর্কে জানবো, কি মেকানিজমে সেলগুলো হচ্ছে, অর্থাৎ প্যাথোজেনেসিস অফ সেল ইনজুরি, এটা সম্পর্কে আমরা জানবো। এই সেলে যখন ইনজুরিয়াস এজেন্টগুলো সেলকে আক্রান্ত করে, তখন এই সেলে তার স্ট্রাকচারাল অর্থাৎ তার অর্গানেলস গুলোতে কি কি মরফোলজিক চেঞ্জ হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং এই সেল ইনজুরি হওয়ার ফলে এই মরফোলজিক চেঞ্জের কারণে আমরা সেলে কি কি পরিবর্তন দেখতে পাবো, কি কি ক্লিনিক্যাল ফিচার হবে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এরকম করে আমরা প্রতিটা ডিজিজের, প্রতিটা সিস্টেমের, যেমন আমরা যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা একটা ডিজিজ অফ হার্ট, হ্যাঁ, অথবা অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ডিজিজ অফ লাংস, এই প্রত্যেকটা ডিজিজেই আমরা এই 4টা স্টেপ ফলো করে পড়াশোনা করলে আমাদের পড়াগুলো মনে থাকবে এবং ডিজিজটাকে বুঝতেও আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আমরা প্যাথোলজি সম্পর্কে, প্যাথোলজির কি ডেফিনিশন জানলাম, প্যাথোলজি ব্রাঞ্চ সম্পর্কে জানলাম, এবং প্যাথোলজিতে যে ডিজিজগুলোকে আমরা স্টাডি করব তার যে প্রসেসটা, সেটাকে আমরা একটা রুলস ফলো করে আমরা সেটা শিখলাম। এখন আসি আমি সেল ইনজুরি। আজকে আমি শুরু করছি, ইনশাল্লাহ পরের ক্লাসে আমি সেল ইনজুরি তোমাদেরকে ভালোভাবে পড়াবো, আরেকটু ইলাবোরেটলি বলবো। তো আজকে আমি সেল ইনজুরির যে বেসিক যে আলোচনাগুলো সেগুলো সম্পর্কে বলছি। সেটা হচ্ছে যে সেল ইনজুরি, এটাকে আমরা কি বলি? তো আমাদের বডিতে সেলগুলো আমরা জানি যে নর্মাল একটা হোমিওস্ট্যাসিস মেনটেন করে নর্মালি ফাংশন করছে, তার ফলে আমরা চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, প্রত্যেকটা কাজ আমরা স্মুথলি করতে পারছি। তো অনেক সময় হয় কি, যে সেল এই বিভিন্ন রকমের স্ট্রেসফুল স্টিমুলাই সেলকে আমরা দেই, যেমন হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যেতে পারে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা নর্মাল এগ বা ডিম, এটা নর্মাল, ভালো নর্মালি আছে, কিন্তু যখন আমরা একে জোরে আঘাত করি, হ্যাঁ, অল্প আঘাত করলে হয়তো ডিমটা ফেটে যাবে না, কিন্তু যখন আমরা জোরে আঘাত করি তখন ডিমটা ফেটে যায়। ঠিক একইভাবে সেলকে যখন আমরা জোরে আঘাত করি, যেটাকে আমরা বলি স্টিমুলাই বা স্ট্রেস, যখন জোরে আঘাত করি তখন একটা সময় সেল আর নিজের স্ট্রাকচারাল অল্টারেশন, তাকে স্ট্রাকচারাল যে ইন্টিগ্রিটি সেটাকে সে মেনটেন করতে পারে না।
তো যখন সে ইন্টিগ্রিটি মেনটেন করতে পারে না, ইন্টিগ্রিটি লস হয়ে যায়, তখন তার ভিতরে কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোকেই বলা হয় সেল ইনজুরি। অর্থাৎ একটা স্ট্রেস বা স্টিমুলাই দিলে সেল যখন আর অ্যাডাপ্ট করতে পারে না, অথবা সে নর্মাল ইন্টিগ্রিটি মেনটেন করতে পারে না, তখন তার মধ্যে যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে বলা হয় সেল ইনজুরি। এখন এই সেল ইনজুরিও, সেল ইনজুরি যখন হয়, সেল যখন আক্রান্ত হয়, ইনজিউর্ড হয়, তখনও তার এই ইনজুরিটা দুই রকমের হচ্ছে। যে কিছু কিছু ইনজুরি সে স্ট্রেস নিতে পারে, হ্যাঁ, সে করে কি যে ইনজুরিয়াস স্টিমুলাইটাই যখন আমরা সরিয়ে দেই তখন সে আবার আগের মতো হয়ে যায়, সেটাকে বলা হয় রিভার্সিবল ইনজুরি। আর কখনো কখনো কোনো কোনো ইনজুরি হচ্ছে যে এত জোরে ইনজুরি হচ্ছে যে সে আর কোনোভাবেই সে নর্মাল কন্ডিশনে ফিরতে পারবে না, তখন সেটাকে আমরা বলি ইরিভার্সিবল ইনজুরি। যেমন এখানে আমরা যদি ছবিটাকে ব্যাখ্যা করি যে এই ডিমটাকে আমরা আঘাত করলাম, এই ডিমটা ফেটে গেল না, আর এখানে ডিমটাকে আমরা এত জোরে আঘাত করলাম যে ডিমটা ফেটেই গেল। তো তাহলে এই সেল ইনজুরিও এরকম যে রিভার্সিবল, যে যখন ইনজুরিয়াস স্টিমুলাইটাকে আমরা যদি উইথড্র করি, তখন সেল যদি আগের নর্মাল কন্ডিশনে ফেরত আসে সেটাকে আমরা বলি রিভার্সিবল ইনজুরি। আর যদি ইনজুরিয়াস স্টিমুলাই উইথড্র করার পরেও সেল নর্মাল না হয়, অর্থাৎ সেল ডেথ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ইরিভার্সিবল সেল ইনজুরি। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এখন আসো এই সেল ইনজুরি কজগুলো। আমি আগেই তার সূত্রটা বলেছিলাম যে আমরা ইটিওলজি, প্যাথোজেনেসিস, মরফোলজি এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা ডিজিজকে পড়বো। তো সেল ইনজুরিও তেমনি আমরা প্রথমে সেলের ইনজুরি কজগুলো জানবো। তো প্রতিটা কজের মতোই এখানেও আমরা অ্যাকোয়ার্ড কজ এবং জেনেটিক কজ দুটো ভাগেই আমরা ভাগ করছি। তো জেনেটিক কজগুলো হচ্ছে কিরকম, যে ডেভেলপমেন্টাল কিছু জেনেটিক ডিজিজ আছে, কিছু সাইটোজেনেটিক বা অর্থাৎ ক্রোমোজোমাল ডিজিজ আছে, এবং কিছু সিঙ্গেল জিন। এগুলো আমরা জেনেটিক ক্লাসে ডিটেলস জানবো। আমরা এখানে মূলত অ্যাকোয়ার্ড কজগুলো নিয়ে আলোচনা করব। এখানে 7টা কজ আছে, সেল ইনজুরির 7টা কজ। আমাদেরকে এই 7টা কজই মনে রাখতে হবে। যেমন অক্সিজেন ডিপ্রাইভেশন অর্থাৎ হাইপক্সিয়া, ফিজিক্যাল এজেন্টস বা ফিজিক্যাল ট্রমা, কেমিক্যাল এজেন্টস, infectious agents, immunological reactions, genetic derangements and nutritional imbalance। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জেনেটিক্যাল ডিজিজ, ক্লেফট প্যালেট ক্লেফট লিপ, হ্যাঁ, এটা একটা জেনেটিক ডিজিজ। এটা সেল ইনজুরির একটা কজ, যেটাকে আমরা বলেছি জেনেটিক্যাল ডিফেক্ট। সেই কজ এখানে কিছু ডিজিজ ডেভেলপ করেছে। আচ্ছা, এখন আসি অ্যাকোয়ার্ড কজের মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা কজ হচ্ছে ইটিওলজি, হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। এটাকে আমরা বলতে পারি অক্সিজেন যখন বডিতে কমে যায়, সাপ্লাই কমে যায়, সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া। তারপরে কিভাবে হয়, যে deficiency of oxygen which causes cell injury by reducing aerobic oxidative respiration। আমরা জানি যে সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে অ্যারোবিক রেসপিরেশন হয়, অর্থাৎ সেখানে এটিপি জেনারেশন হয়। অ্যারোবিক মানে অক্সিজেন ইউটিলাইজ হয়ে সেখানে এটিপি জেনারেশন হয়, এবং এই এটিপি আমাদের হোল বডি মেনটেন করতে অত্যন্ত হেল্প করে। তো যখন অক্সিজেন সাপ্লাই কমে যাবে তখন মাইটোকন্ড্রিয়াতে এটিপি ডিপ্রেশন হবে, বা এটিপি সাপ্লাই যখন কমে যাবে আমাদের সেল ইনজুরি হবে এবং টিস্যু ইনজুরি হবে। আর হাইপোক্সিয়া ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কজ অফ সেল ইনজুরি। হ্যাঁ, আমরা যদি ডিজিজের কয়েকটা ডিজিজের এক্সাম্পল দিই, যেমন কার্ডিও রেসপিরেটরি ফেলিওর। একটা পেশেন্টের যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন, আমরা এমআই বা হার্ট অ্যাটাক, এটা আমরা প্রায় শুনে থাকি। তো এগুলো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশনের কারণে হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ব্লাডে যদি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কোনোভাবে কমে যায়, সেক্ষেত্রেও হাইপোক্সিয়া ডেভেলপ করবে। অথবা যদি কোনোভাবে পেশেন্টের সিভিয়ার ব্লাড লস হয় কোনো কারণে, অর্থাৎ অ্যানিমিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রেও হাইপোক্সিয়া ডেভেলপ করে। তো এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফিজিক্যাল এজেন্টস। সেল ইনজুরি ফিজিক্যাল এজেন্ট মাধ্যমে হতে পারে, যেমন মেকানিক্যাল ট্রমা, আমরা কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে ব্যথা পেতে পারি। এক্সট্রিম অফ টেম্পারেচার, যেমন হিট, এক্সেসিভ হিট অথবা এক্সেসিভ কোল্ড, দুটোই সেল ইনজুরি করতে পারে। রেডিয়েশন থেকেও সেল ইনজুরি হতে পারে। তারপরে কিছু কেমিক্যাল এজেন্টস, যেমন পয়জনস, আর্সেনিক, সায়ানাইড, মার্কিউরিক সল্ট, হ্যাঁ, যারা কেমিক্যাল কাজ করে। ইনসেকটিসাইডস, হার্বিসাইডস, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস, কার্বন মনোক্সাইড, অ্যাসবেস্টস, ড্রাগ ওভারডোজ অথবা বিভিন্ন অ্যালকোহল, হ্যাঁ, বিভিন্ন রকম থেরাপিউটিক ড্রাগস, যেগুলো এক্সেসিভ ডোজে সেলকে ইনজুরি করতে পারে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা কজেস অফ সেল ইনজুরি হচ্ছে ইনফেকশাস এজেন্ট। তার মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্যারাসাইটস।
তারপরে ইমিউনোলজিক রিয়াকশনস। এই ইমিউনোলজিক রিয়াকশনস অর্থাৎ বডিতে যদি কোনো কারণে অটো অ্যান্টিবডি তৈরি হয় সেগুলোকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ, অথবা যদি বডিতে কোনো কারণে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে সেগুলো কারণেও পেশেন্টের বডিতে সেল ইনজুরি হতে পারে। তো আমরা এই ডিজিজগুলো সম্পর্কে একটা আলাদা ক্লাসে আলোচনা করব। তারপরে এখানে জেনেটিক ডিরেঞ্জমেন্টের কারণে একটা খুব কমন ডিজিজ, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমে আমরা জানি যে এখানে একটা ক্রোমোজোম লস থাকে, তো একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। তো এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অর্থাৎ জেনেটিক ডিরেঞ্জমেন্টের কারণে সেল ইনজুরি হয়েছে এবং ডিজিজ তৈরি হচ্ছে ডাউন সিনড্রোম। আরেকটা ইম্পর্টেন্ট কজ অফ সেল ইনজুরি হচ্ছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি অথবা নিউট্রিশনাল এক্সেস। নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেমন আমরা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, মেরাসমাস, কোয়াশিকর, এগুলো সেল ইনজুরির একটা কারণ। আবার নিউট্রিশনাল এক্সেস যেমন ওবিসিটি, এগুলো সেল ইনজুরির একটা ইম্পর্টেন্ট কারণ। তাহলে আমরা যদি সেল ইনজুরির যে ইটিওলজিগুলো এগুলোকে আমরা সামারি করি, তাহলে আমরা আরেকবার বলি যে অক্সিজেন ডিপ্রাইভেশন, ফিজিক্যাল এজেন্টস, কেমিক্যাল এজেন্টস, ড্রাগস, ইনফেকশাস এজেন্টস, ইমিউনোলজিক রিয়াকশনস, জেনেটিক ডিরেঞ্জমেন্টস অ্যান্ড নিউট্রিশনাল ইমব্যালেন্স। তাহলে এই 7টা কজই আমাদের বডিতে সেল ইনজুরির কারণ, অর্থাৎ যে কোনো ডিজিজের যে বেসিক মেকানিজম সেল ইনজুরি, যে এর যে কারণগুলো আমরা সম্পর্কে জানবো। তো আমি আজকে প্রথম ক্লাস, আমি খুব একটা বেশি লেংদি করব না। তো আমি আজকে ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা প্যাথোলজি সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্যাথোলজি ব্রাঞ্চগুলো সম্পর্কে, প্যাথোলজিতে যে ডিজিজগুলো আমরা পড়বো সেই ডিজিজগুলো কিভাবে পড়বো সেই প্রসেস সম্পর্কে আমরা জানিয়েছি। এবং সবার শেষে আমি সেল ইনজুরির কজ এবং সেল ইনজুরির ডেফিনিশন এবং টাইপ এবং কজ সম্পর্কে একটু আলোচনা করেছি। তো নেক্সট ক্লাসে আমি সেল ইনজুরি এবং সেল অ্যাডাপ্টেশন, তো এগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো অ্যান্সার করার। আর সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।